নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমি নবনীতা বোস। আজকে থাকছে আমার লেখা একটি গল্প, ফিরতি পথে চায়ের দোকানটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু হচ্ছে আমার লেখা গল্প, ফিরতি পথে চায়ের দোকানটা। চৈত্র মাস শেষ হতে চলল। তপ্ত রোদে সারাটা দিন যেন তেতিপুরে আরে বাস, এইরকম আবহাওয়ায় আবার ভূত একেবারে জমে যাবে মাই দিয়ে। তা আমি এরকম একটা গল্প বলতে পারি বটে, তবে কথা দাও, এই গল্পে বিশ্বাস না হলেও টু শব্দটি করা যাবে না, কারণ ওই গল্পের মাঝে বিরক্তিকর উক্তিতে আমার আপত্তি আছে। আরে না না, কে আবার কটূক্তি করবে শুনি? আপনি বলেন মাস্টার মশাই, ও কেউ বাধা দেবেনি। দোকানের বাইরের বৃষ্টির বেগটা যেন আর একটু বাড়ল। বাতাসের শোঁ শব্দ আর টিনের চালে বৃষ্টির ঝিমঝিমানি মিলে এক অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হলো। প্রভাতবাবু চশমাটা খুলে পাঞ্জাবির কোণা দিয়ে সেটাকে মুছে নিলেন। তারপরে ধীরে সুস্থে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় বছর 25 আগের কথা। পূর্ব বর্ধমান জেলার নয়াদালান গ্রামে তখন আমাদের বাস। সবুজের ছত্রছায়ায় গড়ে ওঠা এক টুকরো গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে খড়ি নদী। 25 বছর আগের সেই গ্রাম, মানে আজ থেকে ধরে নাও প্রায় 2-2.5 দশক আগের কথা। তখন গ্রাম মানেই ছিল এক অন্য জগৎ, যে জগৎটা ঘড়ির কাঁটায় নয়, চলতো সূর্য আর চাঁদের হিসেবে। বর্ধমানের নয়াদালান গ্রামের সেই সময়ের একটা ছবি কল্পনা করলে চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত ধান জমি, আর তার মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া সরু ঘাস জমা পথ। তখনকার দিনে পিচ রাস্তা তো দূরের কথা, খোয়া ফেলা রাস্তাও ছিল হাতে গোনা। গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য ভরসা ছিল সাইকেল কিংবা গরুর গাড়ি। বর্ষাকালে বা কালবৈশাখীর এক পশলা বৃষ্টির পরেই সেই মাটির রাস্তা হয়ে উঠত বিভীষিকা। হাঁটু সমান কাদা, আর পিছল পথে জুতো হাতে নিয়ে আলপথ ধরে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। কোনো জরুরি দরকার পড়লে ওই কাদা ভেঙেই মাইল মাইল পথ পাড়ি দিতে হতো। রাতের বেলা সেই পথে চলাচলের জন্য হাতে রাখতে হতো হ্যারিকেন আর লাঠি। বিদ্যুৎ বা কারেন্ট তখন ছিল বড় লোকের বিলাসিতা। গ্রামের অধিকাংশ বাড়িতেই সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার নামত। কেবল 2-1টা সম্পন্ন চাষি বাড়িতে বা দোকানে হয়তো টিমটিম করে একটা বাল্ব জ্বলত। তাও অধিকাংশ সময় লোডশেডিংয়ের দাপটে তা নিভেই থাকত। সন্ধ্যার শাঁখ বাজার পরেই সারিবদ্ধভাবে লণ্ঠন আর হ্যারিকেন জ্বলে উঠত। এখনকার মতো নদী তখন শুকিয়ে চড়া পড়েনি। 25 বছর আগে খড়ি নদী ছিল পূর্ণ যৌবনা। 2 কুল ছাপিয়ে বইত তার জল। বিশেষ করে কালবৈশাখীর মেঘ ডাকলে নদীর জল থই থই করত। বাতাসের তোড়ে নদীর ঢেউ যখন পাড়ে এসে আছড়ে পড়ত, তখন সেই শব্দে একরকম ভয় ধরিয়ে দিত মনে। খেয়া পারাপারের নৌকোগুলো মাঝ নদীতে টালমাটাল হতো, আর নদীর ধারের জঙ্গল থেকে ভেসে আসতো শেয়ালের ডাক। সেই নির্জন ঘাটে সন্ধ্যার পর কেউ একলা যাওয়ার সাহসটুকু পর্যন্ত করত না। গ্রামের সীমানা জুড়ে ছিল খড়ের চালের মাটির ঘর। 2-1টা পুরনো আমলের ইটের দালান থাকলেও তাতে নোনা ধরা দেওয়াল আর শ্যাওলার আস্তরণ ছিল স্পষ্ট। প্রতিটি বাড়ির সামনে থাকতো ধানের গোলা আর গোয়াল ঘর। মানুষের জীবনযাত্রা ছিল খুব সাধারণ। সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই রাতের খাওয়া সেরে তারা ঘুমের প্রস্তুতি নিত। মানুষের সময় কাটত একে অপরের সাথে গল্প করে।
ঠিক এই রকম একটা শান্ত ছিমছাম অথচ কিছুটা রহস্যে ঘেরা পরিবেশেই গড়ে উঠত সেই সব গা ছমছমে কাহিনী, যা আজও পুরনো দিনের মানুষের স্মৃতিতে অমলিন হয়ে আছে। তা আমি তখন কলকাতায় থেকে পড়াশুনো করি। ছুটিতে বাড়ি ফেরার টানটা ছিল মারাত্মক। গ্রামে আমার সমবয়সী তেমন কোনো বন্ধু ছিল না, তাই আমার সময় কাটতো বাড়ির পুকুরে ছিপ ফেলে, নয়তো গ্রামের একেবারে শেষ প্রান্তে হরি কাকার মুদির দোকানে। হরি কাকা ছিলেন আমার বাবার ছোটবেলার বন্ধু, বড় ভালো মানুষ। তার দোকানে বসে চা আর আড্ডা দিয়েই আমার ছুটির দুপুরগুলো কাটত। সেবারের ঘটনাটা আজও ভাবলে গায়ের রক্ত হিম হয়ে যায়। কলকাতা থেকে ফিরতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। সে সময় অত বাস চলতো না। শেষ বাসটা ধরতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম। বাসের ফুরফুরে বাতাসে আমার চোখটা লেগে এসেছিল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কাঁধে একটা শক্ত হাতের স্পর্শ পেয়ে ধরপড় করে জেগে উঠলাম। তাকিয়ে দেখি আমার ঠিক পিছনেই সিটেই বসে আছে হরি কাকা। পরের স্ট্যান্ডেই তো তোমার নামা প্রভাত। এই ঘুমিয়ে পড়লে নাকি? বাড়ি যাবে কি করে? আরে হরি কাকা, আপনি ভাগ্যিস ডাকলেন, নয়তো নির্ঘাত স্টপ মিস করতাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সত্যি আমার নামার জায়গা চলে এসেছে। আমি ব্যাগপত্র গুছিয়ে উঠে দাঁড়ালাম। খেয়াল করলাম হরি কাকা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। সেই চাহনিতে কেমন একটা অচেনা শীতলতা। বাস থেকে নামার পর দেখলাম হরি কাকা সিটে বসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি নামবেন না কাকা? আপনার বাড়ি তো এই গ্রামেই। পাশের গ্রামে একটু কাজ আছে রে, ফিরতে দেরি হবে, তুই যা। কথাটা শেষ হতেই বাসটা তড়বড় করে স্টার্ট দিয়ে ছেড়ে চলে গেল। আমি শুধু একবার জানলার দিকে তাকালাম। দেখলাম বাসের কন্ডাক্টরটা দরজায় দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো ভূত দেখেছে। ওর চোখে মুখে স্পষ্ট ভয় আর বিস্ময়। আমি কিছু বোঝার আগেই বাসটা অন্ধকারের বুক চিরে দূরে মিলিয়ে গেল। আকাশে তখন মেঘের ফাঁক দিয়ে এক ফালি চাঁদ উঠেছে। সেই মরা জ্যোৎস্নায় ধুলো ওড়া মেঠো পথ ধরে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। দুপাশে বাঁশ বন আর ঝোপঝাড়ের শব্দে মনটা বারবার কু গাইতে লাগলো। কন্ডাক্টর অমন করে তাকালো কেন? আর হরি কাকাই বা এই অসময়ে পাশের গ্রামে কেন গেলেন? সারা রাস্তা কথাগুলো ভাবতে ভাবতে এলেও বাড়ির কাছে এসে যেন চেনা পরিবেশে ব্যাপারটা সম্পূর্ণ আমার মাথা থেকে বেরিয়ে গেল। আমাকে পেয়ে বাড়ির সকলেই যেন উৎফুল্ল হয়ে উঠল। হরি কাকা বা কন্ডাক্টরের ব্যাপারটা আমার মাথা থেকেই বেরিয়ে গেল। এভাবে সেদিন রাতটা কাটিয়ে পরের দিন আমি গ্রাম ঘুরতে বেরোলাম। এমনিতে গ্রামটা বড়, তবে আমি একটু মুখ জোড়া স্বভাবে, তাই তেমন কারোর সাথে মিশতে পারি না। সারাটা দিন গ্রামের পুকুরেই কাটালাম। দুপুরে মায়ের হাতের রান্না খেয়ে আর বেশ লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে যখন উঠলাম তখন সূর্যি পাটে গেছে। আবার সারা গ্রামটাকে এক নিস্তব্ধতায় ঘিরে ধরেছে। তো কিছু করলেন, কিন্তু ভূতের দেখা পেলেন কোথায়? তখন থেকে আপনার রোজ নামচা শুনছি। আরে ভূত গেল কই মাস্টার মশাই? কথাটা বেশ অধৈর্য হয়েই বলল কানু। গল্পের মাঝে বাধা পেয়ে প্রভাত মাস্টার একটু চটেই গেলেন। গলার স্বর সপ্তমে চড়িয়ে বললেন, তোরা যদি আমার স্কুলের ছাত্র হতিস না, তাহলে আমি তোদের নীল ডাউন করিয়ে রাখতাম। গল্পের আগা মাথা না শুনলে কি রস পাওয়া যায়? এদিকে তপন একটা কান এঁটো করা হাসি হেসে বলল, আরে আরে চড়ছেন কেন মাস্টার মশাই?
ও কানুর সবেতে ফুট কাটা স্বভাব, তাই বলে ফেলেছে। এই, তুই থামবি? আরে থাম রে তোরা থাম। আপনি বলুন মাস্টার মশাই, ওই ফচকেগুলোর কোথায় কান দেবেন না, বলুন। বাকিরাও ভবেশবাবুকে সমর্থন জানালেন। ভোলার দোকানের পরিবেশটা আবার একটু থিতু হলো। প্রভাতবাবু আবার বলতে শুরু করলেন। হ্যাঁ, তা যা বলছিলাম, সেদিন সন্ধ্যে থেকে আজকের মতো কাল বৈশাখী নেমেছিল। ওদিকে বিশ্ব চরাচর কাঁপিয়ে নদী নালা তোলপাড় করে বৃষ্টি নামলে আমি প্রমাদ গোনা শুরু করলাম। আসলে শহরে থাকবার সুবাদে বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খাওয়ার একটা বদ অভ্যাস হয়েছিল আমার। জামার পকেটে হাত গলিয়ে দেখলাম সিগারেট শেষ। সাথে সাথেই আমার যেন বাইরের প্রতি একটা টান অনুভব হল। ওদিকে বৃষ্টি যেন থামতেই চায় না। আমি বসে বসে সময় গুনতে লাগলাম। সন্ধে পেরিয়ে রাত নামলো, কিন্তু বৃষ্টির বিরাম নেই। ওদিকে রাতের খাবারের ডাক পড়ল। আমি একরকম বাইরের দিকে তাকিয়ে সেটুকুও শেষ করলাম। সব শেষে বৃষ্টি যখন থামলো, ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। কিন্তু আমার নেশা তখনও আমাকে টানছে। এটা তো শহর না, পাড়া গাঁ। এখানে রাত্রি 10টা মানে সকলে নিজেদের কাজকর্ম সেরে ঘুমোতে গিয়েছে। আমার বাড়িরও তখন যেন এই একই অবস্থা। আমি আমার বরাদ্দ ঘরের জানলা দিয়ে একটিবার বাইরের দিকে উঁকি মারলাম। দেখলাম সারা বাড়িতে যেন নিশুতি রাত তার থাবা বসিয়েছে। মা আর বাবা নিজেদের ঘরে আলো নিভিয়ে অঘরে ঘুমোচ্ছে। আমি এবার মনে মনে ভাবলাম, এটাই সুযোগ, আর সুযোগের সদ্ব্যবহার করতে একবার বাইরে বেরিয়ে দেখা দরকার। এমনিতে আমি জানি যে হরি কাকা বেশ রাত করেই দোকান বন্ধ করে। স্টেশন থেকে ফিরতি মানুষেরা ওর দোকানে একবার না দাঁড়িয়ে আসেন না। রাতের শেষ ট্রেনটা যখন বেরিয়ে যায়, তারপর হরি কাকা দোকান বন্ধ করেন। অন্তত একটা আশার আলো দেখে আমি বাড়ির সদর দরজাটা সামান্য ফাঁক করে খুব সন্তর্পণে বেরিয়ে এলাম। বাড়ির আশেপাশে একবার তাকিয়ে দেখতেই আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল একবার। যে গ্রামে দিনের বেলা মানুষের ওই হুল্লোড় আর ব্যস্ততায় ভরা থাকে, সেই গ্রামে পথঘাট রাত 10টার সময় এতটা নিঝুম হতে পারে তা আগে তেমন খেয়াল করিনি। আগেও তো অনেকবার এরকম রাতের বেলা বাড়ি ফিরেছি, কিন্তু এবারের নিঝুম ভাবটা কেমন যেন বেশি স্পষ্ট। গ্রামের গাছপালাগুলো অন্ধকারের সাথে মিশে গিয়ে কোনো এক অশুভ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। চারদিক নিস্তব্ধ, শুধু গাছের পাতা থেকে টুপ টুপ করে বৃষ্টির জল পড়ার শব্দ হচ্ছে। তখনও মাথার উপরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমি ভিজে যাওয়ার হাত থেকে বাঁচতে হাতের কালো ছাতাটা খুলে ধরলাম মাথার উপর। মাস্টারমশাই একটু থামলেন। বাইরের অন্ধকারটা যেন দোকানের ভিতর অবধি থমথমে করে রেখেছে। কেউ কোনো কথা বলছে না। ভোলার দোকানের হ্যারিকেনের শিখাটা হালকা বাতাসে একটু কাঁপল যেন। প্রভাতবাবু আবারও বলতে শুরু করলেন। যতই রাস্তা চলি, মনে হচ্ছে আশেপাশের ঘুটঘুটে অন্ধকারটা আমাকে কেমন যেন ধীরে ধীরে গ্রাস করছে। আর্দ্র বাতাসের সেই পরিচিত সোদা গন্ধটা বারবার নাকে এসে লাগছে। গ্রামের রাস্তার দুধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঁশঝাড়ের জঙ্গল থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে শিয়ালের হুক্কা হুয়া আর এক নাগাড়ে ঝিঝি পোকার ডাক। তবে এই গ্রামের মাঠঘাটের সাথে আমি আজ অন্য পরিচিত, তাই হাতের ছাতা সামলে নির্ভয়ে এগিয়ে চলছিলাম। মাঝে মধ্যে রাস্তার ধারের ঘর বাড়িগুলোর দিকে নজর যাচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল প্রতিটি ঘর এক অজানা আতঙ্কে তড়িঘড়ি দৌড় দিয়েছে। পথে একটাও জনমানবের দেখা নেই। এমনকি গ্রামের নেড়ি কুকুরগুলো পর্যন্ত আজ কোনো এক অজানা আশঙ্কায় বাড়ির আনাচে কানাচে আশ্রয় নিয়েছে। কিছুটা পথ সেই নির্জনতা ভেঙেই এগিয়েছে। হঠাৎ চোখ গেল দূরের সেই তাল গাছটার দিকে। বেশ কিছুক্ষণ ধরেই একটা
বিশ্রী কান্নার মতো সুর কানে আসছিল। এবার যেন সেটা আরো স্পষ্ট হলো। আমি অবাক হয়ে চারপাশটা দেখে নিলাম। না, কোথাও তো কেউ নেই। আবার বাতাসে কান পাততেই বুঝলাম ওটা আসলে ঝোড়ো বাতাসের এক মিহি সুর। সামান্য শব্দে এভাবে থমকে দাঁড়ানোর জন্য নিজের উপর কিছুটা বিরক্তই হলাম। আর ঠিক তখনই পিছন থেকে আসা একটা ডাকে আমি ভীষণভাবে চমকে উঠলাম। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। প্রভাত, বাবা এই রাত বিরেতে চললে কোথায়? হকচকিয়ে পেছনে ফিরতেই দেখলাম আমাদের গ্রামের চাষি করিম চাচা। তার হাতে ধরা দুধ সাদা একটা গরু। দড়ি ধরে তিনি নিকষ কালো অন্ধকারের মধ্যে স্থির দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এই সময় আমি তাকে দেখে একটু থতমত খেয়ে বললাম, আরে এত রাতে আপনি এখানে করিম চাচা? করিম চাচা হাসলেন না, শুধু আগের মতোই এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, তা তুমিও এই রেতের বেলায় বাইরে বেরিয়েছো বাবু? তাহলে আমি কেন বেরোবো না? হ্যাঁ, আমার এই গরু লালি বড্ড বেয়াদব হয়েছে গো। শুধু শুধু গোঁসা করে পালিয়ে যায়। ওকেই বাড়ি ফিরিয়ে আনতে এত রাতে বেরিয়েছিলাম। রাস্তায় তোমাকে দেখলুম, তাই একটু দাঁড়িয়ে গেলুম। ও আচ্ছা আচ্ছা, আমি একটু এই হরিকাকার দোকানে যাচ্ছি চাচা, কিছু জিনিস কেনার আছে তাই। কথাটা শোনা মাত্র করিম চাচার চোখ দুটো যেন আরো বিস্ফারিত হয়ে গেল। এই ঘুটঘুটে অন্ধকারে ওর সাদা চোখের সেই চাহনি দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। করিম চাচা ওভাবেই তাকিয়ে থেকে যা বললেন তাতে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আজকাল এই গ্রাম আর আগের গ্রামটি নেই গো ছোট কর্তা। দেখছো না কেমন গ্রামের পথ ঘাটে আধার নেমেছে। আজকাল আর কেউ রাতে একা বেরোয় না। তুমি বেরিয়েছো, তার উপরে আবার যাচ্ছ ওই হরির দোকানে। আমি বলি কি, তুমি ফিরে যাও বটে, ওখানে এত রাতে গিয়ে কাজ নেই। আমার মনে হলো করিম চাচা হয়তো আমাকে অযথা ভয় দেখাচ্ছে। তাই মনে মনে কিছুটা ক্ষুব্ধ হয়েই বললাম, দেখুন করিম চাচা, আমার খুব প্রয়োজন তাই আমি বেরিয়েছি। আপনি এখন বাড়ি যান। পরিস্থিতি সুবিধে না বুঝলে আমি ঠিক বাড়ি ফিরে যাব। ফিরে যাব? কোথায় যাব ছোট কর্তা? লালিরও তো যাওয়ার জায়গা নেই বটে। তবে তোমাকে আমি সাবধান করলুম, তুমিও শুনলে না। তা যাবেই যদি যাও, কি আর বলি তোমাকে। কথাটা বলতে বলতে লালির গলার দড়িটা টেনে ধীর পায়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন করিম চাচা। আমার মনে কেন জানি একটা ডাক ডাকল। মানুষটাকে আজ অব্দি এভাবে প্রলাপ বকতে দেখিনি। আর কি সব বলে গেল। গ্রামের বর্তমান পরিস্থিতি কি এমন হয়েছে এই গ্রামে? দিব্যি তো প্রাণবন্ত গ্রাম। হ্যাঁ, হয়তো বৃষ্টির দাপটে আজ সকালে একটু তাড়াতাড়ি দৌড় দিয়েছে। কথাটা ভেবে আর এক মুহূর্ত দেরি না করে আমি হরি কাকার দোকানের দিকে পা বাড়ালাম। ওদিকে আধার যেন আশেপাশটাকে আরো গিলে খাচ্ছে। দূর থেকে চোখে পড়ছে বিশাল তাল গাছগুলোর মাথা, কেমন যেন নিজের ছন্দেই তুলছে। সামনেই সেই তাল দিঘি, তার স্বচ্ছ জলে তাল গাছের কালো অবয়বগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। ছোটবেলা থেকেই এই দিঘি সম্বন্ধে নানা রকম অকথা কুকথা শুনে আসছি। একসময় এই দিঘির স্বচ্ছ জল গ্রামের মানুষ পান করত, কিন্তু সে অনেক দিন আগের কথা। তখন আমি বেশ ছোট। গ্রামের রতন খুড়োর ছেলের বউ হঠাৎ করেই পারিবারিক ঝগড়ার ফেরে এই জলে ডুব দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই জল আর পানযোগ্য ছিল না। সেদিনের পর থেকেই মানুষ এই দিঘিকে শুধু জামা কাপড় কাচা আর গবাদি পশুদের জন্যই ব্যবহার করত। কিন্তু এই রাতের আঁধারে পুরনো কথাগুলো মনে পড়ায় আমি যেন বেশ শিহরিত হয়ে উঠলাম। ওদিকে দূরে তাল গাছের মাথাগুলো এমনভাবে নড়ে চলেছে দেখে মনে হচ্ছে যেন এক ঝাঁক ঝাঁকড়া চুলের মানুষ
একসাথে মাথা নাড়িয়ে গল্প করছে। আমি আর সেদিকে মন না দিয়ে দিঘির পাশের রাস্তাটা ধরলাম। এই পথ দিয়ে গেলে হরি কাকার দোকানের অনেকটা কাছে পৌঁছে যাব। দিঘির রাস্তায় পা রেখেছি, হঠাৎ করে কানে ভেসে এলো একটা ঘ্যান ঘ্যানে কণ্ঠস্বর। এত রাতে কোথায় যাওয়া হচ্ছে খোকা বাবু? কণ্ঠস্বরটা যেন আমার ভীষণ চেনা ঠেকল। অন্ধকারে চোখ সয়ে এসেছিল ঠিকই, কিন্তু ওই কালো জলের দিক থেকে আসা কণ্ঠস্বরের অধিকারীকে আমি বিন্দুমাত্র দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ চোখ মুচকে খোঁজার পর আবার সেই একই কণ্ঠস্বর কানে এলো। এবারে অনেকখানি পরে এলে যে গ্রামে। পড়াশোনা কেমন চলছে তোমার না? এবার কণ্ঠস্বর লক্ষ্য করে তাকাতেই পাশে একটা কালো অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথে সাথে মনের কোণে একটা যেন বিদ্যুৎ খেলে গেল। এই আধারে দাঁড়ানো মানুষটা আসলে কে? ওদিকে সেই আগন্তুক আমার দিকে সামান্য এগিয়ে এলো। তার মুখটা এবার চোখের সামনে কিছুটা পরিষ্কার হতেই দেখলাম এক অচেনা অবয়ব। এই মানুষটাকে আগে কোনোদিন এই গ্রামে দেখেছি বলে তো মনে হয় না, কিন্তু তার বলার ভঙ্গিতে মনে হলো তিনি আমায় খুব চেনেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় কোচকানো টেরিকাটা চুল, মুখে দাড়ি গোফের বালাই নেই। খুব পরিচিত ঠেকলো মানুষটার মুখ। আগন্তুক দেখলাম আমাকে বেশ ভালোভাবেই চেনে। সে দাঁত বের করে আমাকে একবার প্রদক্ষিণ করে বেশ উৎসাহের সাথে বলল, ওহ, তা অনেক বড় হয়ে গেছে তো খোকা বাবু। আমাকে তুমি চিনবে না, সেই কোন ছেলেবেলায় দেখেছো, এখন ভুলে গেছো হয়তো। আমি মনে মনে বেশ অবাক হলাম। সাথে সাথেই তিনি যেন আমার মনের কথা কোনো জাদু বলে জেনে নিয়ে বললেন, সেই ছোটবেলায় কতবার তুমি আমাদের বাড়ি এসেছো, তারপর থেকে ভাগ্যের ফেরে আজ এতদিন পরে তোমাকে আবার দেখছি। তুমি হয়তো ভাবছো এই উটকো লোকটা আবার কে? তা তোমার সাথে আমার শেষ দেখা ওই তুমি যখন 10 বছরের তখন। কথাটা বলে সে যেন একটা চাপা হাসি হাসল। সাথে সাথেই দিঘির ধার থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। এই এত রাতে তুমি কার সাথে কথা কইতেছ গো? কোনো গ্রামের মানুষ নাকি? গ্রামের মানুষই তো গিন্নি। ওই যে সেবার হাতে দুটো পেয়ারা দিয়ে বলেছিলুম আর এখানে চুরি করতে আসিস নে যেন, মনে আছে? আমাদের ভবানী সরকারের ছেলে গো, ভবানী সরকারের ছেলে। কথাটা শুনেই সেই স্ত্রীলোক হঠাৎ করে সেই নিস্তব্ধ পরিবেশে এক ঝড় তুলে হেসে উঠল। তারপর বলল, সে কি গো, সে এক রত্তি ছেলে এত বড় হয়ে গেছে? মরে যাই মরে যাই। কথাগুলো আমার কানে কেমন অদ্ভুত শোনালো। ওই স্ত্রীলোক আসলে কে, আর এত রাতে এই দিঘির ধারে কি বা করছে? আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু এত বড়ই হয়নি গিন্নি, একেবারে তাগড়া জোয়ান বটে। আমার শির দ্বারা দিয়ে কেমন যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। সাথে সাথেই সেই স্ত্রীলোক ভোজবাজির মতো প্রকট হলো আমার সামনে। গায়ে লাল পাড় সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া এক রমণী। যেন মন্ত্র বলে সে অনেকটা আমার কাছে এগিয়ে এলো আর বাতাসে নাক ঠেকিয়ে আমার গায়ের গন্ধ নিয়ে এক বিকট কণ্ঠে বলল, তা আপনি ঠিকই বলেছেন, কি মিষ্টি গন্ধ। কথাগুলো আমার একদম ভালো ঠেকলো না। মন বলছে পালানো দরকার, কিন্তু কিন্তু প্রচন্ড আতঙ্কে শরীর যেন অবশ হয়ে গেছে। অনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে দেখো? বলি স্ত্রী লোক কি আর জন্মে দেখিস নাকি নি বাপু? হ্যাঁ দেখবি, এই ঘুমটার আড়ালে আমার কাঁচা সোনার মতো রূপকান দেখবি। কথাটা বলার সাথে সাথেই ওই স্ত্রীলোক মুখের ঘুমটাটা এক টানে খুলে ফেলল, আর সাথে সাথেই এক দমকা বাতাস যেন ঘূর্ণি খেয়ে আছড়ে পড়তে থাকলো আমার চারপাশে। আমি বিস্ফারিত চোখে দেখলাম আমার সামনে আর কেউ নয়, দাঁড়িয়ে আছে অট্ট হাসি হাসছে। আমি ভয়ে আতঙ্কে শিউরে উঠলাম। আমি কি দেখছি? আমি নিজে বিজ্ঞানের ছাত্র, এই গভীর রাতে তবে ভূত দেখছি?
সাথেই ওই স্ত্রীলোক যেন ঘ্যান ঘ্যানে গলায় বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল। আমার মনে হলো দুহাত দিয়ে যেন কান ঢাকা দিই, কিন্তু না, বিভৎসতার আরো কিছুটা বাকি ছিল। ওই বাড়ির দিকে ফিরে যাওয়ার পথটার কথা একবার চিন্তা করতেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। না না না, ওদিকে যে আরো বড় বিপদ উৎপেতে আছে। সেই কালো জলের কিনারায় কঙ্কাল দম্পতি নিশ্চয়ই ওত পেতে বসে আছে। মনে পড়ে গেল করিম চাচার সেই সতর্ক বাণী। তখন যদি ওনার কথা শুনতাম, তবে হয়তো আজ এই মহা বিপদে পড়তে হতো না। অনুশোচনা আর ভয় দুটো মিলেই মনের অন্দরে এক প্রবল চাপের সৃষ্টি করছিল। আমি বুঝতে পারলাম আজ রাতে একা বাড়ি ফেরার পথ আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। তাই আর দেরি করা কোনোভাবেই ঠিক হবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব হরি কাকার দোকানের দিকে লক্ষ্য রেখে প্রাণপণে পা চালাতে লাগলাম। রাত্রি তখন কটা তা জানি না। সারা চত্বরটাকে যেন এক হালকা ধোঁয়া আর কালো মেঘ আষ্টে পৃষ্ঠে আড়াল করে রেখেছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো জনমানবের চিহ্ন নেই। চারপাশ দেখে মনে হচ্ছে এই গোটা গ্রামটাই যেন এক শ্মশান, সব নিথর। বাড়িগুলোর ঘরের চাল অন্ধকারে আবছা দেখা গেলেও তার ভেতরে ঘুমিয়ে থাকা মানুষদের কোনো প্রাণের ছোঁয়া বা নিঃশ্বাসের শব্দটুকু নেই। মনের ভেতরে একটা তীব্র ধূপপুকানি নিয়ে যখন হরি কাকার দোকানের কাছাকাছি পৌঁছলাম, তখন এক চাপা উদ্বেগ কাজ করছিল। নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছিলাম, আর তো মাত্র কিছুটা পথ। একবার এই হরি কাকার দোকানে পৌঁছলেই সব ঝামেলার ইতি। রাতটা প্রয়োজনে ওখানেই দোকানের ছাউনির তলা কাটিয়ে দেবক্ষণ। একটা ধনুমুনো ভাব নিয়ে যখন দোকানের একেবারে কাছাকাছি পৌঁছলাম, তখন অদূরে একটা টিমটিমে আলো দেখে বুকের ভেতরটা যেন কিছুটা শান্ত হল। যাক, হরি কাকার দোকান তাহলে খোলা। ওই যে হালকা আলোটা মাঝে মাঝে বাতাসের ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে, ওটা আসলে একটা ছোট্ট লম্ফট শিখা। আমি আর কিছু না ভেবে দ্রুত পায়ে দোকানের ভেতরে পা রাখলাম। গিয়ে দেখলাম একটা চাদরে সারা মাথা ঢেকে হরি কাকা চুপচাপ বসে আছেন। দৃশ্যটা দেখে বেশ অবাক হলো। এই বৃষ্টিতে আবহাওয়া খানিকটা ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে কি এমন আষ্টে পৃষ্ঠে চাদর মুড়ি দিয়ে বসতে হয়? আমার মনের না বলা প্রশ্নটা যেন হরি কাকা নিমেষেই শুনতে পেলেন। তিনি মাথার চাদরটা আরো শক্ত করে টানতে টানতে বললেন, এই অবেলার বৃষ্টিতে এই শরীরে কেমন যেন ম্যাজ ম্যাজ করছে রে প্রভাত। আমি জানতাম তুই আসবি, তবে এই ঝড় বৃষ্টির রাতে এত দেরি করে আসবি তা ভাবিনি। আমি একরকম হাঁপ ছেড়ে বাঁচলাম। দোকানের সামনে রাখা কাঠের পুরনো বেঞ্চটায় ধপাস করে বসে পড়ে একটু শান্ত হল। বাবা! তারপর অবাক হয়ে হরি কাকাকে বললাম, এই মাঝরাতে যেখানে একটা গ্রামের বাড়িতে আলো জ্বলছে না, সেখানে আপনি দোকান খুলে বসে আছেন যে বড় হরি কাকা? আমার কি আর ছুটি নেওয়ার জো আছে রে প্রভাত? আসলে ওই দোকানটাই তো গ্রামের একমাত্র মুদি আর চায়ের ঠেক। গ্রামের মানুষ রাতে ঘুমিয়ে পড়লেও স্টেশন থেকে ফেরা খদ্দেররা তো মাঝে মধ্যেই এইখানেই ভিড় জমায় বাবা। তাদের জন্যই তো দোকানটা আগলে রাখতে হয়। তবে আজকাল তারা ছাড়াও আরো অনেকের এখানে আনাগোনা বেড়েছে। তবে যাই বল বাবা, এই রাত বিরেতে তোর এখানে আসাটা একদম উচিত হয়নি। এরপর হরি কাকা মাথাটা কিছুটা এগিয়ে এনে আমার মুখের উপর সোজাসুজি দৃষ্টি ফেললেন। সে চোখের বুনিতে যেন কোনো প্রাণের স্পন্দন নেই, কেবল আছে এক হিম শীতল শূন্যতা। গ্রামের পরিস্থিতি ভালো না রে প্রভাত, দেখছিস না? রাত বাড়ার সাথে সাথে কেমন সকলে ঘরে খিল দিয়েছে। রাত বাড়লে আজকাল গ্রামের আনাচে কানাচে জেগে ওঠে এমন সব ছায়া, যারা
এককালে এই গ্রামেরই অংশ ছিল, কিন্তু কালের পরিহাসে আজ তারা মৃত। রাতের এই সময়টা তারা অবাধে বিচরণ করে এই গ্রামের পথে ঘাটে। তাই তো আজকাল গ্রামের যাত্রীরাও এই রাতের ট্রেনটা এড়িয়ে চলে। কিন্তু কোনো কোনো যাত্রীকে ফিরতে হয় বটে, তখনই তাদের সাথে ঘটে যায় নানান বিপদ। নির্জন পরিবেশে ঝিঝি পোকার একঘেয়ে ডাকের মাঝে হরিকাকার কথাগুলো কেমন যেন ভয়ঙ্কর শোনালো। একটু আগেই আমি যা প্রত্যক্ষ করেছি, তারপরেও যে অক্ষত আছি এটা ভেবেই মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। হঠাৎ একটা খটকা মনে তৈরি হলো। আচ্ছা হরিকাকা, যদি রাতের এই শেষ ট্রেনকে মানুষ এড়িয়েই চলে, তবে আপনি দোকান খোলা রাখেন কার জন্য? এবার আমাকে চমকে দিয়ে হরিকাকা প্রায় নিঃশব্দে একটা চাপা হাসি হাসলেন। আজ অবধি আমি তাকে কোনোদিনও এইভাবে হাসতে দেখিনি। তার ওই সাদাটে দুটি চোখে যেন পলক পড়ে না, এমন এক নির্লিপ্ত দৃষ্টি নিয়ে মেপে চলেছেন আমাকে। নিজের ওই বীভৎস হাসিটা উপহার দিয়ে তিনি বললেন, এই অন্ধকারের বাসিন্দাদের জন্য রে এই রাতের আড্ডাটা বেঁচে থাকতে তাদের ভীষণ প্রিয় ছিল। তাই মৃত্যুর পরেও কোথাও যেন সেই মায়াটা রয়ে গেছে রে, বুঝলি প্রভাত? একটু পরেই তারা আসবে, মানুষের রূপ ধরেই আসবে। তাদের মধ্যে কে যে রক্ত মাংসের মানুষ আর কে যে অতৃপ্ত আত্মা, তা ঠাউর করা বড় কঠিন কাজ। এতক্ষণ ধরে ভোলার চায়ের দোকানের সকলে প্রায় এক নিঃশ্বাসে গল্পটা শুনছিল, কিন্তু প্রভাতবাবুর এই শেষ কথাগুলো কানে যেতেই তারা যেন সংকোচে একবার নিজেদের আশপাশটা ভালো করে দেখে নিল। এক অজানা আতঙ্ক তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তারাও তো ঠিক এইভাবেই রোজ সন্ধ্যায় থেকে জড়ো হয়, দিনের সব কাজ সেরে আড্ডা দেয় এবং সুখ দুঃখের কত কথা ভাগ করে নেয়। তাদের মধ্যেও যদি আজকেও কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকে, তবে কি তারাও আড্ডার টানে পরলোক থেকে ছুটে আসবে এই সন্ধ্যার মজলিসে? কথাটা ভেবে উপস্থিত সকলের গলা যেন শুকিয়ে গেল। তারা শুধু একবার আর চোখে একে অপরের দিকে দেখে নিলেন, কিন্তু মুখে টু শব্দটি করলেন না। ভোলার দোকানের হ্যারিকেনটা তখন বাতাসের ঝাপটায় থরথর করে কাঁপছে। এদিকে প্রভাতবাবু আবারও বলতে শুরু করলেন। বাইরে বৃষ্টির বেগ তখন আরো বেড়েছে। ঝমঝম শব্দের মাঝে মাঝে যেন মনের ভিতরে এক মর্মান্তিক কুডাক সকলের বুক ভারাক্রান্ত করে তুলছে। কথাটা শেষ করতে না করতেই দূর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। ভিজে পাতার উপর সব সব শব্দ হচ্ছে। কেউ একজন যেন এদিকেই এগিয়ে আসছে। আমার মনে ততক্ষণে হরিকাকার বলা কথাগুলো বেশ ভালোই বাসা বেঁধেছিল। আমি মনে মনে প্রমাদ করলাম। ওদিকে স্টেশনের রাস্তাটার দিক থেকে কাউকে এদিকেই আসতে দেখলাম। তার অবয়বটা অন্ধকারে চিরে প্রকট হতেই আমার মনে একটা তীব্র আতঙ্কের সঞ্চার হলো। আমার দিকে একবার চা এগিয়ে দিয়ে হরিকাকা বললেন, এই নে চা খা। আর সকলেই যে অতৃপ্ত আত্মা হবে তা নয়, উনি যে আসছেন তিনিও মানুষ হতে পারেন। কথাটা কানে যেতে সামান্য শান্তি পেলাম। ভাবলাম হরিকাকা যদি মানুষ হয়েও এই পরিবেশে ভয় না পান, তবে আমিই বা পাবো কেন? আমি বাইরের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই একটা মানব অবয়ব যেন বাতাসে ভর করেই আমাকে পাশ কাটিয়ে হরিকাকার দোকানে ঢুকে জমিয়ে বসলো। হরিকাকা তাকেও একবার চা এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ তাই বলো সনাতন, আমি তো ভাবলাম কে না কে।
সনাতন নামের লোকটা মুখে কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আর বলো না বাপু, রাতের শেষ ট্রেনটা আজ বড্ড সময় নিল জান। সেই কখন থেকে দাঁড়িয়েছিলাম ওর অপেক্ষায়। ট্রেনটা চলে যেতে কাজ শেষ করে এখানে এসে বসলুম। এবারে নিশ্চিন্ত, আর কোনো ট্রেন নেই, আমারও আর কাজ নেই। কথাটা বলেই মানুষটা চায়ের ভাঁড়ে চুমুক দিল। ওদিকে দোকানের গহীন অন্ধকারের ভেতর থেকে কেউ একজন হিস হিসে গলায় বলে উঠল, আরে বাবা, তোমার হয়েছে ওই এক কাজ। এতদিন তো হয়ে গেল খুড়ো, তাও রোজ রোজ কেন যাও বলো দেখি? আমি চমকে উঠলাম। এতক্ষণ দোকানের ভেতরে যে এই মানুষটা বসেছিল তা একবারও চোখে পড়েনি। দাদা বাবু বোধ করি আমারে দেখেননি। আগে আমি এইখানেই ছিলাম বটে, আসলে দোকানের অন্ধকারে আপনি ঠিক বুঝতে পারেন নাই। আশ্বস্ত হতে পারলাম না। ওদিকে হরিকাকা নির্বাক একইভাবে চা বানিয়ে যাচ্ছেন। আমাকে আরো চমকে দিয়ে সনাতন নামের সেই ব্যক্তিটি অন্ধকারের মানুষটির উদ্দেশ্যে বললেন, তা কালু, আজ আবার কাল তার পাত ভেঙে গেল নতুন আরেকজন মানুষের দোকানের প্রবেশে। সে ধীর স্থিরভাবে আমার পাশে এসে বসল এবং চায়ের দিকে ইশারা করল। হরিকাকা তাকে চা দিয়ে বললেন, তাই এদিককার কেউ নয় মনে হয় যে, কোথা থেকে আসা হচ্ছে শুনি? পাশের গ্রাম পলাশপুর থেকে। এদিকে একটা কাজে আসছিলাম, পথে থাক থাক, ও আর বলতে হবে না, এখন মন দিয়ে চা খান। তা যা যা খুইয়েছিলে তা উদ্ধার হয়েছে তো? লোকটা কথা না বলে শুধু ইশারায় মাথা নাড়ল। ওদিকে কালু এক দৃষ্টে লোকটার দিকে তাকিয়ে মাঝে মাঝে ডিমে কামড় দিচ্ছে। তাই এখানে যা যা মানুষ হারিয়ে ফেলে তা পরে ঠিকই পেয়ে যায়। এই যেমন আমি যা হারিয়েছিলাম সেদিন, পরে এমনি থেকে আমাকে এসে ধরা দিল। ঘুরতে ঘুরতে ঠিক পৌঁছে গেলাম আমি আমার এই প্রিয় দোকানে। কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনালো। যা বলেছো ভায়া, এই আমাকেই দেখো না। এই সেদিন আমি আপন মনে বাড়ি ফিরছিলাম। রাতটা বড্ড বেশি হয়ে গিয়েছিল, কেমন একটা তন্দ্রা ভাব এসে গিয়েছিল। ট্রেনটা প্ল্যাটফর্মে থামতেই তড়িঘড়ি নামলাম, কিন্তু কাল হলো যখন আমি রেল লাইন পেরোতে গেলাম, দেখিনি ওদিক থেকে একটা মালগাড়ি কেমন যেন জন্তুদের মতো এগিয়ে আসছে। আতঙ্কে দাঁড়িয়ে পড়লাম। হাতে চায়ের ভাঁড় মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওদিকে হরিকাকা মুখ না তুলেই নিষ্পৃহ ভাবে বললেন, আরে মানুষটা বড্ড কষ্ট পেয়েছে। আমি ধপ করে বেঞ্চে বসে পড়লাম। মনে হলো এই কি আমার সেই চেনা গ্রাম? মা বাবা ওরা কি আদৌ জীবিত নাকি সবাই মৃত? হঠাৎ হঠাৎ কালুর কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। বাবু এবার চলেন, অনেক চা খাওয়া হয়েছে, তবে আমার ছুটি। হকচকিয়ে উঠলাম। কালু যেন আমার উদ্দেশ্যে এই কথাটা বলছে। আমাকে ওভাবে দেখে সে কান এঁটো করা হাসি হেসে বলল, না 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 না, আপনারই বলিনি বাবু, আপনারই বলিনি। আপনি লাশতে যাবেন কোন দুঃখে? আমি বলছিলাম আসলে। কালু আমার পাশে তাকালো। আমার পাশের সেই লোকটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো এবং কালু রিক্সার উপর উঠে গিয়ে বসল। আমি দেখলাম লোকটা পা রেখেছে ট্রের উপর। কালু রিক্সাটা ধীরে ধীরে অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আতঙ্কে আর উত্তেজনায় আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরের দিন সূর্যের তাপ যখন আমার মুখে এসে পড়ল, তখন আমার জ্ঞান ফিরল। চোখ মেলে দেখলাম আমাকে ঘিরে বেশ কয়েকটি মুখ।
তাদের মধ্যে চেনা মুখও দেখতে পেলাম। বাবা, কাকা আর গ্রামের মোড়ল মশাই। বাবা আমাকে উঠে বসতে দেখে আশ্বস্ত হয়ে বললেন, এই তো জ্ঞান ফিরেছে। সকালে উঠে দেখি তুই ঘরে নেই, তখন থেকে তোকে হন্যে হয়ে খুঁজছি, বুঝলি। গ্রামের দিলু এসে খবর দিল তুই নাকি ওই হরির ভাঙা চায়ের দোকানের সামনে বেঞ্চে পড়ে আছিস, কোনো জ্ঞান নেই। বাবার কথা শুনে আমি অবাক হলাম। হকচকি দোকানের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন খালি হয়ে গেল। আমাকে ওভাবে ভয় পেতে দেখে বাবা বললেন, তা হ্যাঁ রে খোকা, তুই কি রাতের বেলা বেরিয়েছিলিস? আমি শুধু বাবার উদ্দেশ্যে মাথা নেড়ে সম্মতি জানালাম। ওদিক থেকে মোড়ল মশাই বললেন, আমি বলেছিলাম না, ওই ভূতেই ওকে টেনেছে। ওরে, এই বেঁচে থাকতে হরির দোকানে ওর খুব আসা যাওয়া ছিল, তাই হয়তো হরি ওকে। আর কথা বাড়ালেন না উনি। আমার কথা বলার ক্ষমতা ছিল না, শুধু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম বাবার দিকে। মাস দুয়েক আগে হরি বাসে চাপা পড়েছিল রে, তারপর থেকে তার আর বাড়ি ফেরা হয়নি, সেখানেই সে মারা যায়। আর দোকানটাও চালাবার কেউ নেই। তবে গ্রামের অনেকেই দেখেছে নাকি রাতের বেলা হরি আজও দোকান খুলে বসে। সেই থেকেই রাজ্যের সব আত্মাগুলো এসে গ্রামে হানা দিতে শুরু করেছে। ওঝা শিবু মাঝি বলেছে যে হরির ওই চায়ের দোকানটা নাকি সব প্রেতেদের টানে, তাই তো রাতে বাড়ি থেকে আর কেউ বেরোয় না। তুই অনেকদিন গ্রামে আসিসনি তো, তাই জানতিস না। বুকের ভিতরটা আমার কেঁপে উঠল। তার মানে হরি কাকা আর নেই। তাই সেদিন বাস থেকে উনি নামেননি। আর কাল রাতে উনি বলছিলেন যে সব যা হারিয়েছেন তা ফিরে পেয়েছেন। সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। কেন সেদিন কন্ডাক্টর আমার দিকে ওভাবে তাকিয়েছিল, সবটা। বিনা বাক্য ব্যয়ে বাবার সাথে যখন বাড়ি ফিরছি, ঠিক তখন আমার চোখে পড়ল এক হাড় হিম করা দৃশ্য। গ্রামের পথ ধরে নিজের সাদা গরুটাকে টেনে নিয়ে চলেছে করিম চাচা। কাল রাতের দৃশ্যটা মনে পড়ে যেতেই আমি বাবাকে বললাম, এই করিম চাচা কি জীবিত না মৃত বাবা? কাল রাতে কিন্তু আমি ওনাকে দেখেছিলাম। আরে ও তো পাগল, তাই তো ঘরে থাকে না। ওই মাঠে খা রোদে চাষের কাজ করতে করতে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে রে। শুনে বড্ড খারাপ লাগলো আমার। কোনো কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। শুধু মনে একটা খটকা রয়ে গেল, কাল রাতের সেই রিক্সাওয়ালা কালু কি জীবিত, নাকি বাকিদের মতো সেও মৃত? যদিও সেই সত্যিটা আর আমার কোনোদিনই জানা হয়নি। কথাটা বলে এখানেই থামলেন প্রভাতবাবু। চায়ের দোকানে এখন জমাট বাঁধা নিস্তব্ধতা। উপস্থিত সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে মাস্টার মশাইয়ের দিকে। কানু সেই স্তব্ধতা ভেঙে তুতলাতে তুতলাতে বলে উঠল, এইসব সত্যি মাস্টার মশাই? মানে ওই ভূতের উপদ্রব? অন্ধকারে তাদের মুখের সেই ভয়ের চিহ্নটা কারোর নজর এড়ালো না। ভোলাও বেশ ভয় পেয়েছে। সে অস্ফুটে বলল, আজ থেকে আমি একটু বেলাবেলি দোকান বন্ধ করে দেব। কে জানে কে মানুষ আর কে ওনারা, তা কি করে বুঝবো বলেন? ভবেশ মশাই নির্বাক। তপন সামান্য হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে বলল, যা তা হয় নাকি? 25 বছর আগে ওরকম ভূত হয়তো হতো, এখন এই যুগে ভূত আবার মানুষের রূপ ধরে নাকি? যা ইচ্ছে বলো তোমরা আমায় নিয়ে। এই কথাটা সবার বেশ মনে ধরল। কিন্তু যখন সবাই প্রভাতবাবুর গল্প নিয়ে ব্যস্ত, তখন রহিম চাচা ছিলেন নির্বাক। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপরে ভোলার কাছে চায়ের দাম মিটিয়ে এগিয়ে গিয়ে বললেন, আজ চলি রে ভোলা, কাল আবার আসবো। নদীতে নৌকো ভেড়াতে হবে যে। চললুম গো সকলে। রহিম চাচা বৃষ্টি মাথায় নিয়েই ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই দোকানের অপর প্রান্ত থেকে হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে এলো
রহিম চাচার ভাগনা আনোয়ার। তার চোখ ফোলা, জল আর বৃষ্টির ধারা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সে উদ্ভ্রান্তের মতো আর্তনাদ করে বলল, বিকেলে মামা নাও নিয়ে আসেনি দেখে আমিও নদীতে গিয়েছিলাম। এই মাত্র মামার নৌকাটা মাঝ নদী থেকে উদ্ধার করে আনলাম গো। এই আছে মামার উপর বাজে পড়েছিল গো, মামার নেই গো, মামার নেই। কথাটা কানে যেতেই দোকানের সবাই বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ালো। একটা প্রচন্ড আতঙ্কে তারা একে অপরকে চাপটে ধরেছে। তার মানে এতক্ষণ তাদের মাঝে বসে চা খেলো, গল্প শুনল যে রহিম চাচা, সে কি তবে বিকেলেই মারা গেছে? সেটা কি তবে রহিম চাচার অতৃপ্ত আত্মা? প্রভাত মাস্টার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপরে উপস্থিত সবার উদ্দেশ্যে তাকিয়ে শান্ত গলায় বললেন, একটু আগে কিছু বলছিলিস না তপন? হ্যাঁ, আজও এমন কাণ্ড ঘটে। এখন আর ভয় পেয়ে লাভ নেই, চলো তোমরা। আমাদের এখন রহিমের বাড়ি যেতে হবে, না গেলে ওর আত্মা ওভাবে চিরকাল ঘুরে বেড়াবে। প্রভাতবাবুর এই উপসংহার ভোলার দোকানের সেই রাতের আড্ডাকে এক চিরন্তন রহস্যের চাদরে ঢেকে দিল। রহিমের মৃত্যু আর তার ছায়ার সাথে আড্ডা দেওয়া নয়াদালান গ্রামের সেই পুরনো গা ছমছমে পরিবেশকে যেন আরো জীবন্ত করে তুলল। আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শ্রোতা বন্ধু আমাদের চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে রাখবেন, যাতে প্রতিটি গল্প সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং গল্প শুনুন।